2001 সালেও যখন বিএনপি ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল সেখানে অনেকগুলো প্রস্তাব ছিল, তার মধ্যে যেগুলো পূরণ হয়নি, কিছু কিছু পূরণ হয়েছে, বড় দাগে যেগুলো পূরণ হয়নি সেটির কথা একটু বলছি। যেমন 500 আসনের সংসদের প্রতিশ্রুতি ছিল, বিচার বিভাগ পৃথকীকরণের ছিল, মন্ত্রী এমপিদের সম্পদের হিসাব দেওয়ার কথা ছিল, এরকমের গণমাধ্যমের স্বাধীনতার কথাও বলা হয়েছিল সেখানে। কিন্তু আবার 31 দফায় আপনাদের এই বিষয়গুলো আসছে অনেকটাই, তখন হয়নি, এখন হবে। এখন কি বিশেষ কোনো সুবিধা আপনারা পাবেন কিনা, যে করতে পারবেন, বা নাকি মনোভাব চেঞ্জ? না, বিষয়টা তা নয়। প্রথমত আমি আপনাকে একটা জিনিস ডিফারেন্সিয়েট করে দেই, সেটা হচ্ছে এখন যেটা 31 দফা এটা হচ্ছে সংস্কার প্রস্তাব, আর তখন ছিল নির্বাচনী ইশতেহার। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। নির্বাচনী ইশতেহার হচ্ছে এক ধরনের প্রতিজ্ঞা, যেটা আমরা বা কমিটমেন্ট জনগণের কাছে, যে আমরা ক্ষমতায় গেলে, বিএনপি ক্ষমতায় গেলে এই ধরনের এই কাজগুলো তারা করবে বা করার চেষ্টা করবে। কখনোই কোনো রাজনৈতিক সরকারের পক্ষেই তার নির্বাচনী ইশতেহার 100% পূরণ করা সম্ভব হয় না। কিন্তু আপনি যদি বিএনপির অন্যান্য শাসনামলগুলো দেখেন, সেইগুলো কিন্তু এই 2001-এর তুলনায় অনেক বেশি সফল শাসনামল ছিল। আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল দেখেন, বেগম খালেদা জিয়ার 90 থেকে 96-এর আপনি শাসনামল দেখেন, 2000 থেকে 2001 থেকে 2006 সময়টা একে বিএনপির নানাবিধ জটিলতায় ছিল, এবং যতখানি করা প্রয়োজন ছিল, যতখানি ডেলিভারি দেওয়ার দরকার ছিল, সেটা হয়ে ওঠেনি। রাজনৈতিক সরকার সবসময় যে সবকিছু প্লাস যাবে বিষয়টা তাও না। কিন্তু সংস্কার প্রস্তাব কিন্তু আমরা দিয়েছি বিরোধী দলে থেকে। এইবার একটা জিনিস আমি বলি, নির্বাচনমুখী ইশতেহার হিসেবে নয়। 2016 সালে প্রথম যখন বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন, আপনি যদি ওইটা আপনার প্রকল্প, যেটা আপনি কি জানেন, একটু মোটা দাগে 31 দফা কিন্তু সেটারই সেটাতে নতুন কিছু অ্যাড করে ওটারই কিন্তু সংক্ষেপ অংশটা আর কি দেওয়া হয়েছে। যখন আমরা ভিশন দেই, আমাদের যেটা লক্ষ্য ছিল, বেগম খালেদা জিয়া আমাদের সম্মানিত চেয়ারম্যান, তার লক্ষ্যটা ছিল যে যেই কাঠামোগুলো ভেঙে পড়ছে, তখনও কিন্তু সরকারের পরিবর্তন হওয়ার কোনো নাম নিশানা বা গন্ধ মনে হয়নি। তখনও আন্দোলন খুবই কঠিন ছিল এবং বিএনপি অত্যন্ত নিষ্পেষণের মধ্যে সময় বিরোধী দল হিসেবে সময় কাটিয়েছে। এরপরেও এই কাজটা আমরা লাগাতার করে গেছি, যে কোন পয়েন্টে দেখেন, প্রতিবার সরকার যখন বদলাতে লাগলো, 2014-তে একটা ডিজাস্টার হলো ইলেকশনে, 2018-তে একটা হলো, এবং অ্যাকচুয়ালি এই ডিজাস্টার যদি আমরা ধরা শুরু করি, নির্বাচন ধ্বংস হওয়া যদি শুরু করি, তাহলে কিন্তু আরও আগেই হয়েছিল। আপনার 2008-9 যে নির্বাচন হয়েছে, সেখান থেকে এটা সূচনা হয়েছিল। সেটা হয়তো অতখানি পাবলিক হয়নি, কিন্তু সূচনাটা তো তখন থেকেই। ফলে যেই পয়েন্টগুলো একটা দানব তৈরি করে, ক্রমশ একটা দানব তৈরি করে রাজনৈতিক দল থেকে, রাজনীতিকে একেবারে বিরাজনীতিকরণ করার যেই পয়েন্টগুলো, সেগুলো তখন থেকে আমরা খোঁজার চেষ্টা করেছি। রাজনৈতিক দল হিসেবে বিএনপি কি 90-এর পর থেকে তো আমরা সাকসেসফুলি ট্রানজিশন 2-3টা গভর্নমেন্ট তো আমরা করতে পেরেছিলাম। পরবর্তীতে এসে কিন্তু টোটাল দৃশ্যপটটাই, আমি সাকসেসফুল ট্রানজিশন এই জন্য বলি যে আন্দোলন হয়েছে, ওটা তো হবেই, আপনার সাথে আমার মতের মিল নাই। আমাদের দেশে একটা খুব বেসিক প্র্যাকটিস, পলিটিক্সের একটা বেসিক প্র্যাকটিস, রাস্তায় নেমে আন্দোলন, সেটা তখনও ছিল, এখনকার মতো নয়। আমি আগের কথা আপনাকে বলছি, এখনকার সময় তো রিলেট করার চেষ্টা করে কোনো লাভ নাই, সেটা তখনকার বাস্তবতা। কাজেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এসেছে, সেটা কেউ সন্তুষ্ট হয়েছেন, কেউ অসন্তুষ্ট হয়েছেন, কিন্তু মোটা দাগে নির্বাচন এক সরকার থেকে আরেক সরকারের পরিবর্তন হয়েছে। এই জিনিসটা একেবারেই বিলুপ্ত হয়ে গেল। ক্রমশ সরকারের প্রতিটা অংশই যখন দানব তৈরিতে একটা সহায়ক শক্তি হিসেবে ব্যবহৃত হতে শুরু করলো, ওই সময়টাই কিন্তু রাজনৈতিক দল হিসেবে একটা রাজনীতিকে দেশে টিকিয়ে রাখার জন্য বিএনপির সামনে এটাই অপশন ছিল, সংস্কার প্রস্তাব আনা, যেইটার প্রেক্ষাপটে রূপকল্প 2030 এসেছে। এবং এই যে ভিশনের পরে যে আপনার 31 দফা, এটারও কিন্তু আমরা 17-18 বছরে আমাদের এমন অনেক নেতা আছেন, আন্দোলন করতে করতে কিন্তু মারা গেছেন। নির্বাচনে যাওয়া তো পরের কথা, ঠিক আছে, ক্ষমতায় আসবো বলে বা ক্ষমতা দখল করব বলে কিন্তু এই সংস্কার করা কোনো বিষয় আসেনি। এটা বিষয়টাই হচ্ছে যে বিরোধী দলে থাকলে আপনারা ভালো কথাগুলো বলেন, সব দলই আসলে কিন্তু সরকারে গেলে আসলে সেগুলো ভুলে যান। বিরোধী দল তো আর তখন আমরা ছিলাম না, আমরা তো তখন ছিলাম আমরা তো তখন ছিলাম অ্যাবসকন্ডার, আমরা তো ছিলাম জঙ্গি, আমরা তো ছিলাম সেই অংশ সমাজের যাদেরকে না, সরকারের ভাষায় না, জনগণের, এইটা মিডিয়ার ভাষা ছিল। আপনাকে আমি এবার বলে দিই, এটা শুধু সরকারের ভাষা ছিল না, কিন্তু এটা বুদ্ধিজীবীদের ভাষা ছিল। এটা সমস্ত যেই অর্গানগুলো সরকারকে টাইরেন্ট করে তুলেছে, তাদের প্রত্যেকের ল্যাঙ্গুয়েজ সেম ছিল, যে অ্যারেস্ট করা হয়েছে, কি করে বিএনপি, ও জামাত, তাহলে আর কোনো কথা নেই, ঠিক আছে, তার মানে এটা হালাল। দেখেন এই জিনিসটা বিরোধী দলে যখন আমরা যখন এসেছি, আমরা কোনো সরকার রাজনৈতিক সরকারের বিরোধী দল ছিলাম না, কিন্তু আমরা ছিলাম একটা মাফিয়া ফ্যাসিস্ট সরকারের বিরোধী দল। ফলে কিন্তু আমরা একটা রাজনৈতিক সরকার চেয়েছি, এবং ওটা আমাদের ডিজায়ার। সেইটাতে আবারও আপনাকে বলি, সংস্কার প্রস্তাব
তো কোনো মানে স্ট্যাটিক কিছু না। যেমন আমার সম্মানিত সহবক্তা বললেন 70 অনুচ্ছেদ নিয়ে ওনাদের দুটো কনসার্ন, অর্থ বিল এবং অনাস্থা, এবং আমাদের কনসার্ন আরেকটা থার্ড, সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তার ইস্যু। এই তিনটা নিয়ে ঘুরিয়ে ফিরে কিন্তু সেম আমাদের টার্গেটটা কিন্তু সেম। আমাদের যে যদি সব বিষয়ে একমতই হই, সমস্ত বিষয় যদি একমতই হই, তাহলে তো এনসিপির সাথে আমার আর কোনো তফাৎ থাকে না, এনসিপিকে আলাদা দল করতে হয় না। এই ডিফারেন্সগুলো তো আসবেই এবং এটা থাকা তো হেলদি। এবং সংস্কার প্রস্তাব যা যা আসবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নাই যে আমাদের প্রতিটাই মানতে হবে। এই ডিসকাশন টেবিল ওপেন আছে। ভাইয়ার একটা প্রশ্ন ছিল, আমি ওইটার একটু কথা আপনার সাথে শেষ করি। আগে কখনো ঐক্যমত হওয়ার কোনো সুযোগ হয়নি, রিজনটা কি জানেন? আগে সংলাপ যারা আয়োজন করতেন তারা তো কখনোই চাননি সংলাপটা সফল হোক। এটা তো সবসময় ছিল একটা ফার্স, জনগণকে দেখানো যে দেখো আমরা সংলাপ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। এইবার একটা জায়গায় আমরা কিন্তু সবাই এক। এইবার আপনি সংলাপ আয়োজন করেছিলেন, সেটিও কি হয় মানে সেই সংলাপের ক্ষেত্রে আপনি দেখেন যে ঘুরিয়ে ফিরিয়ে দেখেন যে সংলাপের যে প্রেক্ষাপট, রাজনৈতিক দল ক্ষমতায় থাকাকালীন যখন একটা সংলাপ আয়োজন করে সেটা সদিচ্ছা নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকে, কিন্তু এই জায়গাটায় আমরা তো সবাই এক। এই জায়গায় আমরা সবাই কিন্তু জুলাই মানে যে আগস্টের যে অভ্যুত্থান, সেটা কিন্তু আমরা সবাই অংশীজন। কাজে আমাদের তো স্পিরিট ডিফারেন্স হতে পারে, আলাদা রোড